আচ্ছা, আমরা আজকে পড়বো স্পেসিফিক হিট অফ এ গ্যাস। ঠিক আছে। তো প্রথমে স্পেসিফিক হিট পড়ার জন্য আমাদেরকে হিট ক্যাপাসিটি সম্পর্কে জানতে হবে। তো এখানে যেটা বলছে যে আমরা জানি যে ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালের হিট অ্যাবজর্ব করার ক্ষমতা কিন্তু ভিন্ন ভিন্ন রকমের হয়। ঠিক আছে। তো যেমন একটা কাঠ এবং একটা লোহা যদি হয়, তো দুটাতেই যদি আমরা সেম পরিমাণ হিট দেই, তাহলে কিন্তু দুটো কিন্তু একই রকমের হিট অ্যাবজর্ব করবে না, তাই না? তো কাঠটা দেখা যাবে যে অনেক অনেক বেশি সময় লাগবে তাকে উত্তপ্ত করতে, কাঠটাকে। আর যেটা লোহা, সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে হিটটা অ্যাবজর্ব করতে পারবে। তো এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়াল হলে তাদের হিট অ্যাবজর্ব করার যে ক্যাপাসিটিটা, সেটা ভিন্ন ভিন্ন হবে। তো আমরা এখানে দেখি, যদি এম ভরের কোনো একটা বস্তু, এম ভরের যদি কোনো একটা বস্তু হয় যেটা কিউ পরিমাণ হিট অ্যাবজর্ব করবে, এবং এর টেম্পারেচার তখন বৃদ্ধি পাবে ডেল টি পরিমাণ। ঠিক আছে। এম পরিমাণ মানে এম ভরের একটা বস্তু যেটাতে আমরা কিউ পরিমাণ হিট দিলাম, অর্থাৎ এই এম ভরের বস্তুটা কিউ পরিমাণ হিট অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করার পরে টেম্পারেচারটা ডেল টি পরিমাণ বৃদ্ধি পেল। তো এখন হলো হিট ক্যাপাসিটি, তাহলে বলছে যে কিউ বাই ডেল টি, এই যে হিটটা অ্যাবজর্ব করলো আর এটার ফলে যে টেম্পারেচারটা বৃদ্ধি পেল, এটার যে রেশিওটা, সেটাকে বলা হচ্ছে হিট ক্যাপাসিটি। ঠিক আছে। আমরা কি পরিমাণ হিট দিলাম আর কি পরিমাণ টেম্পারেচারের বৃদ্ধি পেল, সেটা রেশিওটা, সেটাকে বলা হচ্ছে হিট ক্যাপাসিটি। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আপনারা কোন পদ্ধতিতে, যেহেতু গত সেমিস্টারের পরীক্ষাটা আমার সাথে হয়ে গেছে, তো নেক্সট সেমিস্টারের, অর্থাৎ যে ক্লাসটা এখন নিচ্ছি, সেই ক্লাসের উপরে আপনারা পরীক্ষা দিবেন, মানে পরের সেমিস্টারের জন্য মিড টার্ম পরীক্ষা। তো সেই ক্ষেত্রে আপনারা কোন পদ্ধতিতে পরীক্ষা দিতে আগ্রহী, বা কিভাবে পরীক্ষা নিলে আপনাদের জন্য সুবিধা হয়, সেই বিষয়টা সম্পর্কে। স্যার, আমরা ওইটা বিষয়ে একটা আলোচনা করছিলাম, বুঝছেন স্যার। এখন হ্যাঁ, স্যার আপনাকে গুগল ফর্মের যে বিষয়টা স্যার, ওইটা তো ধরেন বাই চান্স যদি স্যার নেটে যদি প্রবলেম হয়, তাহলে তো ঝামেলা হয়ে যাবে না স্যার? না, নেটে প্রবলেম হলে ঝামেলা হবে না। আপনারা মনে করেন যে লিংকে একবার যদি ঢুকতে পারেন, ঢোকার পরে নেট অফ করে দিয়ে সারাদিন ধরে লিখে তারপরে আবার নেট অন করে পাঠিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। বুঝা গেছে? বুঝতে পারছেন স্যার কি? ওইটার আগে কি আমাদের একটা ট্রায়াল কি নেওয়া যায় স্যার? হ্যাঁ, ট্রায়াল তো হ্যাঁ নেওয়া যেতে পারে। মানে জাস্ট মানে পরীক্ষার হিসেবে ট্রায়াল না, মানে ওইরকম ভাবে ট্রায়াল নেওয়া যেতে পারে, জি সমস্যা স্যার। নেই। আমি অন্যান্য ব্যাচে মানে তাহলে একটা সার্ভে দিচ্ছিলাম, ঠিক আছে, যে তারা কোন পদ্ধতিতে পরীক্ষা দিতে চায়। তো তারা হলো ম্যাক্সিমাম করছে যে ওই ম্যানুয়াল পদ্ধতিতে, অথচ ওই পদ্ধতিটা কিন্তু জি স্যার। আপনাদের জন্য কঠিন হবে, তাই না? এই যে অনেকে আপনারা এই যে মেইল করতেছেন, তাই না, মেইল, এই যে অ্যাসাইনমেন্ট যে আমি নিছি আপনাদের কাছ থেকে, তো জি স্যার। অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটা কিন্তু এই যে আপনারা যে দিছেন, এখানে দেখা গেছে যে একজন দুই তিনটা করে মেইল করছেন, তাই না? আবার কোনো মেইল আসছে, আবার এরকমও হয়েছে যে শুধুমাত্র লিখে পাঠাইছে, স্যার অ্যাসাইনমেন্ট পাঠাইলাম, কিন্তু কোনো এই ফাইল অ্যাটাচমেন্ট করেন। ঠিক আছে। পরে আবার অ্যাটাচ করে পাঠাইছে যে জি স্যার ভুল হয়েছে, আবার পাঠাই দিলাম। তো এই যে এই সমস্যাগুলো কিন্তু গুগল ফর্মে আপনাদের হবে না। ঠিক আছে। তো আপনারা স্যার যদি চান, আমি কালকের আগের দিন স্যার, জি স্যার, হ্যাঁ বলেন। কালকের আগের দিন ওইটা নিয়ে আলোচনা হয়েছিল স্যার। সবাই আর কি স্যার ওই ম্যানুয়াল আর কি যে সিস্টেমে আমাদের যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিচ্ছে, এই সিস্টেমে সবাই আর কি দেওয়ার জন্য স্যার আগ্রহ প্রকাশ করছে। আগ্রহ প্রকাশ করছে। সবাই এটার পক্ষে স্যার। আচ্ছা, হ্যাঁ, ওটাতেও নেওয়া যাবে, ঠিক আছে। ওটাতেও কোনো মানে টিচারদের একটু বেশি কষ্ট হয়ে যাবে, আর আপনাদের জন্য কারণ আমরা স্যার ওইটার সাথে আর কি ভালোভাবে পরিচিত না। আবার অনেকে স্যার অনেক ধরেন কারো বাসায় নেট থাকে, মোবাইলে নেটের প্রবলেম হয় স্যার, এই জন্য আর কি সবাই বলতেছে ওইটা হইলে প্রশ্নটা আমরা কালেক্ট করতে পারলে তারপর আমরা লিখে মেইল করতে কিছু সমস্যা কম হবে, তাই বলতেছিল সবাই। না, আমি মনে করি যে গুগল ফর্মে আপনাদের সমস্যা হওয়ার কথা না। মানে আপনারা যেটা ভয় পাচ্ছেন যে কি বলে ওখানে কিভাবে টাইপ করবেন, ঠিক আছে, তো মেসেঞ্জার তো সবাই ইউজ করতে পারেনি, তাই না, এখনকার সময়। তো এটা একটা পজিটিভ দিক আর কি তারপর আপনাদের। দরকার হলে আমরা আবার স্যার আলোচনা করি স্যার। হ্যাঁ, আপনারা আলোচনা করেন, আর আপনারা যদি একটা মানে ডেমো
ই মানে দেখতে চান যে কিরকম ভাবে আসলে গুগল ফর্মটা কাজ করতেছে, তো সেটার জন্য আমি একটা ডেমো আপনাদের গ্রুপে আপলোড করে দেব। আপনারা ওখানে মানে সবাই পরীক্ষাটা দিবেন আর কি। ওখানে পরীক্ষা বলতে কিছুই না, জাস্ট নর্মাল ধরেন যে আমি দিলাম যে হোয়াট ইজ ইওর নেম এরকম করে দিলাম, তাহলে তো জি স্যার। অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে আসলে গুগল ফর্মটা কিভাবে কাজ করতেছে। এটা আসলে স্বাভাবিক হ্যাঁ যে স্যার। আপনারা যেহেতু ইউজ করেননি, সো আপনাদের এটা মানে একটা নতুন জিনিসের প্রতি তো একটা থাকে যে কিভাবে ইউজ করব। এই যে জুমে ক্লাস করার বিষয়েও কিন্তু আপনারা প্রথম দিকেই ছিলেন যে স্যার কিভাবে ক্লাস করব জুমে, জুম তো আমরা কখনো ইউজ করিনি, সফটওয়্যার ইউজ করতে পারি না। তো এখন তো সবাই করতেছেন, তাই না? এখন সব জি টিচাররাও স্যার। করতেছে, মিটিং টিটিং সবকিছু এর মাধ্যমেই হচ্ছে। নতুন একটা জিনিসকে একসেপ্ট করার মন মানসিকতা থাকা উচিত, কারণ ভালো কিছু হলে সেটা আমরা কেন একসেপ্ট করব না, তাই না? তো তারপরে আমি জি স্যার। যেহেতু বললেন, আমি একটা ডেমো আপনাদের এখানে আপলোড করে দেওয়ার চেষ্টা করব, আপনারা সেই অনুযায়ী। স্যার এটা নিয়ে আমরা আর কি আবার আলোচনা করবো স্যার পুরো হ্যাঁ, ফেসবুক আলাদা আলোচনা আগে করবেন, আর আমি একটা ডেমো দেখি 2-1 দিনের মধ্যে আপনাদের গ্রুপে আপলোড করে দেওয়ার চেষ্টা করব, আপনারা। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা বিষয় সেটা হলো, মানে মনে রাখবেন, সেটা হলো যে যদি গুগল ফর্মে পরীক্ষা হয়, এমন কিছু লিখতে দেয়া হবে না যেটা আপনারা লিখে কমপ্লিট করতে পারবেন না, ঠিক আছে? এবং খুব বেশি বড় কিছুও লিখতে দেওয়া হবে না, কিন্তু খাতায় যদি হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে হয়তোবা একটু বড় টপিক থাকতে পারে, ঠিক আছে? খুব বেশি বড় থাকবে জি সেটা স্যার। না, কিন্তু ওই অনুযায়ী কোশ্চেনটা সাজানো হবে। হ্যাঁ, এমন ইকুয়েশন দেওয়া হবে না যেটা হচ্ছে হলো আপনারা ওই যে কি বলে গুগল ফর্মের এই নরমালি টাইপ করে লিখতে পারবেন না, এই ধরনেরই দেওয়া হবে না। জি স্যার। আর যদি কোনো ম্যাথমেটিক্স দেই, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা স্যার শুধুমাত্র অ্যানসারটা, আপনারা ম্যাথমেটিক্সটা আপনাদের খাতায় করবেন, করে শুধুমাত্র অ্যানসারটা ওই গুগল ফর্মে বসায় দিবেন, শুধু অ্যানসারটা বসায় দিলেই হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। জি স্যার। স্যার আর কি আপনি যা যা বললেন স্যার এগুলো নিয়ে স্যার গ্রুপে আলোচনা করে হ্যাঁ, হ্যাঁ, আপনাকে হ্যাঁ। স্যার অবশ্যই জানাবো। আর আপনি একটা ডেমো আমাদের দিতে পারেন স্যার, কি আমরা টেস্ট করলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি ডেমো দেখি 1-2 দিনের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের গ্রুপে। আর মানে আপনাদের এই যে বিভিন্ন ধরনের যে কোশ্চেন গুলো আছে, যে হ্যাঁ এটা নতুন সিস্টেম, এটাতে এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যাগুলো বলবেন যে এই সমস্যার কারণে স্যার আমরা এইটা করতে যাচ্ছি না, তো এই সমস্যার সমাধান কি? যদি সেটা সমাধান থাকে জি তাহলে তো হলো, আর যদি সমাধান না থাকে তাহলে অন্য একটা ব্যবস্থা করা হবে, এই আর কি জি অবস্থা। স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখলাম যে হিট ক্যাপাসিটি হলো আমরা কি পরিমাণ হিট অ্যাবজর্ব করলো একটা বস্তু, এবং এর মধ্যে কি পরিমাণ টেম্পারেচার বৃদ্ধি পেলো, সেটার যে রেশিওটা সেটাকে বলা হচ্ছে হিট ক্যাপাসিটি। আর স্পেসিফিক হিট হলো হিট ক্যাপাসিটি পার ইউনিট মাস, ঠিক আছে? হিট ক্যাপাসিটি যে হিট ক্যাপাসিটিটা আমরা পেলাম, আগে হিট ক্যাপাসিটিটা পেলাম, সেটাকে যে ভরের মধ্যে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভর ছিল, এম ভর ছিল, তো সেই ভরটা দিয়ে যদি আমরা ভাগ করে দেই, মানে এই ভরের মধ্যে কতটুকু হিট ক্যাপাসিটি রয়েছে, সেটাকেই বলা হচ্ছে মানে স্পেসিফিক হিট, ঠিক আছে? তো এই যে এখানে যদি আমরা হিট ক্যাপাসিটির ইকুয়েশনটা বসিয়ে দেই, তাহলে কি আসবে? কিউ ডেল টি, এটা হলো হিট ক্যাপাসিটি, তাই না? আর এই যে মাস হলো ভাগ দেয়া আছে এই যে এম। তাহলে জাস্ট খালি পার্থক্য হলো হিট ক্যাপাসিটিকে যদি আমরা মাস দ্বারা ভাগ করে দেই, তাহলে আমরা পাবো স্পেসিফিক হিট। আর স্পেসিফিক হিটের ডেফিনেশনটা এরকম যে স্পেসিফিক হিট, এখানে অনেক শব্দ, মানে পাশের বাসায় কাজ করতেছে, তো আপনারা একটু মানে কষ্ট করে আজকে ক্লাসটা করেন। আচ্ছা, জি স্যার, সমস্যা নেই স্যার, শোনা যাইতেছে। আচ্ছা, তো এখানে দেখেন, জি স্যার, সমস্যা নেই স্যার। ওকে, তো এখানে দেখেন ডেফিনেশন দেয়া আছে যে স্পেসিফিক হিটটা হলো স্পেসিফিক হিট অফ ম্যাটেরিয়াল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কোয়ান্টিটি অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ ইউনিট মাস অফ দ্য ম্যাটেরিয়াল থ্রু 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তো অর্থাৎ কোনো একটা বস্তুর টেম্পারেচার, ঠিক আছে, কোনো একটা ম্যাটেরিয়ালের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে, ঠিক আছে, মানে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ হিটের প্রয়োজন হয়, ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে স্পেসিফিক হিট, ঠিক আছে? এখানে দেখেন, মনে রাখবেন যে এই যে ইউনিট ভর, ঠিক আছে, এখানে এই যে
যে ইকুয়েশনটা আমরা দেখছি, এই ইকুয়েশনটা মনে রাখবেন, ঠিক আছে? এই যে একক ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি করতে যে পরিমাণ হিটের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে, যে পরিমাণ হিটের প্রয়োজন হচ্ছে তার কত হয়? আচ্ছা, এখন দেখেন যে এখানে সহজভাবে মানে এটা মনে রাখার জন্য দেখবেন যে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, ঠিক আছে? স্পেসিফিক হিটের ডেফিনিশন যেটাতে আছে যে একক ভর এম, এই একক ভরের বস্তুর টেম্পারেচার এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ হিটের প্রয়োজন হয় জি স্যার। সেটাকে বলা হচ্ছে স্পেসিফিক হিট, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো এর এখন দেখি আমরা যে এটা হলো সিজিএস পদ্ধতিতে যদি আমরা লিখি তাহলে হলো গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআই পদ্ধতিতে হলো জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তো পানির স্পেসিফিক হিট হলো 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তো এখন এটাকে যদি আমরা কিলো ক্যালোরি করি, অর্থাৎ কিলো ক্যালোরি দিলে এখানে কেজি হয়ে যাবে, আগে ছিল গ্রাম, এখানে হলো কেজি, ঠিক আছে? কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখন এটাকে যদি আমরা এসআই ইউনিটে লিখতে চাই তাহলে কি হবে? 4.18 ইন্টু 10⁻³ জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তো এই যে 1 কিলো ক্যালোরি বলতে বোঝায় হলো 4.18 ইন্টু 10⁻³ জুল জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এই পুরোটা মানে এটা। তো এটা হলো এসআই ইউনিট, এটা হলো সিজিএস ইউনিট। তো এখানে যদি কোশ্চেন করা হয় যে পানির স্পেসিফিক হিট 1 কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বুঝো, ঠিক আছে? তো তার মানে তখন কি লিখবো যে 1 কেজি পানির টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 1 কিলো ক্যালোরি তাপের প্রয়োজন হবে, ঠিক আছে? পানির স্পেসিফিক হিট 1 কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বুঝো, এটা যদি কোশ্চেন হয় তাহলে আপনারা লিখবেন যে 1 কেজি, এই যে 1 কেজি পানির টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে আমাদের 1 কিলো ক্যালোরি হিটের প্রয়োজন হবে, ঠিক আছে? এটাই এই কথাটা দ্বারা আমরা এটাই বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমরা স্পেসিফিক হিটের ডেফিনেশনটা পড়লাম, এটা কিন্তু সলিড এবং লিকুইডের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, ঠিক আছে? কিন্তু গ্যাসিয়াস এর জন্য কিন্তু এটা হয় না, মানে গ্যাসিয়াস এর জন্য আমাদেরকে আরো কিছু জিনিস অ্যাড হবে কন্ডিশনের কারণে। তো আমরা এইখানে যা স্পেসিফিক হিট করলাম এটা সলিড এবং লিকুইডের জন্য যথেষ্ট পরিমাণে হলো, কিন্তু গ্যাসিয়াস এর জন্য কি হয় সেটা দেখি। তো গ্যাসিয়াস এর ক্ষেত্রে যেটা হয় স্পেসিফিক হিটটা ভ্যারি করে, ঠিক আছে? ভ্যারি করে কি 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে? 0 হতে পারে 0 থেকে ইনফিনিটি, এর মধ্যে এই যে গ্যাসের যে স্পেসিফিক হিটটা এটা 0 থেকে ইনফিনিটির মধ্যে ভ্যারি করতেছে। তো যেহেতু আমরা যদি এক্সাম্পল দিয়ে দেখি যে যদি একটা গ্যাসকে আমরা কম্প্রেস করি, তো কম্প্রেস করলে এর টেম্পারেচার কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাই না? তো এখানে কিন্তু আমরা কোনো ধরনের হিট সাপ্লাই করছি না, ঠিক আছে? আমরা গ্যাসকে জাস্ট কম্প্রেস করছি, কম্প্রেস করার ফলে কিন্তু টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, তাই না? গ্যাসকে আমরা যখন পিস্টন দ্বারা কম্প্রেস করব তখন কিন্তু এর টেম্পারেচার অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো ধরনের হিট দেইনি, অর্থাৎ হিট হলো 0। তাহলে স্পেসিফিক হিট গ্যাসের ক্ষেত্রে, এই ক্ষেত্রে গ্যাসের স্পেসিফিক হিট কত হবে? 0 ডিভাইডেড বাই সামথিং কত হয়? 0 কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা 0 পাই, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তাহলে আমরা যদি গ্যাসকে কম্প্রেস করি তো সেই ক্ষেত্রে স্পেসিফিক হিট দাঁড়াচ্ছে 0। তো এখানে আমি বলে রাখি, যেহেতু আপনাদের এই সেমিস্টারটা হয়তোবা এই ধরনের সংক্ষেপ মানে আর কি অনলাইনে এক্সাম হওয়ার কথা বা অনলাইনে হওয়ার সম্ভাবনাটাই বেশি, সো আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা লাইন খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, কারণ পরীক্ষাটা হবে ওপেন বুক এক্সাম, ঠিক আছে? আপনাদের কাছে নোটপত্র সবকিছু থাকবে, আপনারা দেখে দেখেই পরীক্ষা দিবেন, কিন্তু আপনাদেরকে অবশ্যই এটা বুঝে পরীক্ষা দিতে হবে, কারণ আপনারা যদি মানে এমনি মানে পড়াশোনা না করেন, ভাবেন যে যদি ভেবে থাকেন যে হচ্ছে বই দেখে দেখেই তো পরীক্ষা দেবো, সমস্যা নেই, কোশ্চেন পাবো পরীক্ষা দেবো, এটা যদি ভাবেন তাহলে ভুল হবে। স্যার আবার একটু বলেন স্যার, কিছু শুনতে পাইনি স্যার, নেটের প্রবলেম ছিল।
আচ্ছা, বললাম যে আহ, পরীক্ষা, আমাদের আগামী সেমিস্টারের পরীক্ষা মানে যেরকম অবস্থা যাচ্ছে তাতে তো আমাদের আগামী সেমিস্টারের পরীক্ষা অ্যাটলিস্ট মিড টার্ম পরীক্ষা তো মানে অনলাইনেই হচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেকটা লাইন খুব ভালো করে পড়ে রাখবেন, ভালো করে ধারণা নিয়ে রাখবেন, বুঝে রাখবেন, ঠিক আছে? কারণ হলো দেখা যাবে যে ভিতর থেকে কোশ্চেন গুলো হবে। পরীক্ষাটা ওপেন বুক এক্সাম, আপনাদের কাছে নোট থাকবে, সবকিছুই থাকবে, ইন্টারনেট থাকবে, কিন্তু তারপরেও আপনাদেরকে প্রতিটা লাইন ভালো করে পড়তে হবে। আগে থেকে যদি পড়ে রাখেন তাহলে আপনারা ওই ওই জিনিসগুলো বের করে কোথায় কি চাওয়া হয়েছে, প্রশ্নটা ধরতে পারবো স্যার তাড়াতাড়ি। হ্যাঁ, প্রশ্নটা ধরতে পারবেন এবং লিখতে পারবেন, দেখে দেখেই লিখবেন, সমস্যা নাই। এটা ওপেন বুক এক্সামের নিয়মটা এরকম, ঠিক আছে? বিদেশে কিন্তু আপনারা হয়তোবা এই প্রথম হয়তোবা ওপেন বুক এক্সামের মানে পাবেন, আপনারা হয়তো প্রথমবার ওপেন বুক এক্সামটা পাবেন, ঠিক আছে? কিন্তু বিদেশে কিন্তু অনেক আগে থেকেই ওপেন বুক এক্সাম হয়, ঠিক আছে? এবং বাংলাদেশেও বিভিন্ন ইউনিভার্সিটিতেও মাঝে মধ্যে যে ক্লাস টেস্টের যে পরীক্ষাগুলো, এগুলো দেখা যায় যে অনেক সময় ওপেন বুক এক্সাম নেওয়া হয়। ওপেন বুক এক্সামই কিন্তু বেশি কঠিন তুলনামূলক, ঠিক আছে? তো এই জন্য আমি বলবো যে আপনারা পড়ে মানে যা যা পড়ানো হয় ক্লাসে সবগুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন। আগে থেকে পড়ে রাখলে তাহলে বুঝতে সুবিধা হবে যে এই কোশ্চেনটা তো, এই টপিকটা তো তাহলে অমুক চ্যাপ্টারে আছে, তাহলে ওই জায়গাটায়, তাহলে আপনাদের খুঁজতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন, ঠিক আছে, অ্যান্সার গুলো। এই আর জি কি। স্যার। এবং আপনাদের রেজাল্ট ভালো করার কিন্তু একটা সুযোগও পাইছেন, ঠিক আছে? অনলাইন এক্সামে একটা রেজাল্ট ভালো করার সুযোগও আছে আপনাদের জন্য। সো এটাকে ভালো মতো কাজে জি লাগান, স্যার। আর সিজিপিএটাকে আগায় নিয়ে যান আর কি। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে এই যে এখানেই কিন্তু এই যে আমরা আজকে যতটুকু পড়তেছি এখানেই কিন্তু বেশ কয়েকটা কোশ্চেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই কারণে আমি মানে কথাগুলো বলতেছি আর কি। তো এখানে দেখেন যে গ্যাসের ইটা মানে স্পেসিফিক হিটটা জিরো হচ্ছে, কখন জিরো হচ্ছে? যদি আমরা কম্প্রেস করি। তো এইখানে কোশ্চেন হইতে পারে যে গ্যাসের স্পেসিফিক হিট কখন জিরো হয়, তাই না? তো এটা দেখা যাবে যে যারা পড়েনি তারা কিন্তু খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যাবে। তো এই যে গ্যাস, এটার উত্তরটা কি হবে? উত্তরটা হবে যে গ্যাসকে আমরা যখন কম্প্রেস করব, কম্প্রেস করলে এর টেম্পারেচার বৃদ্ধি পাবে। তো এই ক্ষেত্রে কিন্তু হিটটা জিরো হচ্ছে। তো হিট জিরো মানে আমরা যদি এখানে যে ভর এবং যে টেম্পারেচার বৃদ্ধি আছে সেটাকে দ্বারা যদি হিটকে ভাগ করি তাহলে জিরোই পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যখন আমরা গ্যাসকে কম্প্রেস করছি তখন হলো হিটটা স্পেসিফিক হিট, গ্যাসের স্পেসিফিক হিট জিরো। আচ্ছা, অপরপক্ষে আমরা যদি এক্সপ্যান্ড হতে দেই, ফ্রিলি এক্সপ্যান্ড হতে দেই, ঠিক আছে, যেখানে টেম্পারেচারের বৃদ্ধি ঘটবে না, অর্থাৎ টেম্পারেচার ডেল্টা ইকুয়ালস টু জিরো, আমরা ফ্রিলি এক্সপ্যান্ড হতে দিলাম, ঠিক আছে? আগে আমরা কম্প্রেস করলাম, এখন তার বিপরীতটা, আমরা এখন এটাকে বৃদ্ধি হতে মানে এক্সপ্যান্ড করতে দিলাম ফ্রি, ঠিক আছে? একা একা এটা এক্সপ্যান্ড হলো। তো এক্সপ্যান্ড হলো এবং হচ্ছে এক্সপ্যান্ড হলো, তাহলে কি এর টেম্পারেচার বৃদ্ধি পেলো না? তো টেম্পারেচার বৃদ্ধি না পেলো মানে কি ডেল্টা ইকুয়ালস টু জিরো, তাহলে কি হয়ে যাবে? নিচের অংশে এবার কি হবে? নিচের অংশে জিরো হয়ে যাবে, তাই না? ডেলটির পরিমাণটা জিরো, তাহলে কি কিউ পরিমাণ, ধরলাম যে কিউ পরিমাণ একটা আছে, এম তো আছেই, একটা নির্দিষ্ট পরিমাণ ভর তো থাকবে। তো টেম্পারেচার বৃদ্ধি হলো জিরো, তাহলে সামথিং বাই জিরো কি হয়? কোন সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? জানা আছে? কোন সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? আচ্ছা, আমি বলছি, কোন সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে ইনফিনিটি হয়, ঠিক আছে? কোন সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে সেটা, ইনফিনিটি। হ্যাঁ, ইনফিনিটি হয়ে যায়। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যখন কম্প্রেস করছি তখন গ্যাসের ভ্যালুটা আসতেছে, স্পেসিফিক হিটের ভ্যালুটা আসতেছে জিরো, আবার যখন এক্সপ্যান্ড করতেছি তখন গ্যাসের স্পেসিফিক হিটের ভ্যালুটা আসতেছে ইনফিনিটি, ঠিক আছে? তো এখানে কিন্তু এই কারণে কিন্তু এই যে সলিড এবং লিকুইডে শুধুমাত্র স্পেসিফিক হিট একটা বললেই হয়ে যাচ্ছে, কিন্তু এই যে গ্যাসের ক্ষেত্রে আবার এই যে ভ্যারি করছে, ঠিক আছে, ভ্যালুটা। আচ্ছা, তো এখন এই যে ভ্যারি করছে, এটা হলো দুটো বিষয় এখানে কাজ করে। এই যে এখানে দিয়ে দেয়া আছে ইনফিনিটি, ঠিক আছে, জিরো ইনফিনিটি হচ্ছে। তো গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা করছি যে এখানে দুটো বিষয়ের উপর এটা ডিপেন্ড করছে। একটা হলো যে
এটার প্রেসারটাকে আমরা একবার কনস্ট্যান্ট রেখে দেখবো যে কি হয়, আর একবার ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে স্পেসিফিক হিটটা নির্ণয় করব। ঠিক আছে, তো যখন এটা হলো সিপি এবং সিভি দ্বারা প্রকাশ করা হয়। আমরা তো এতক্ষণ দেখে আসলাম স্পেসিফিক হিটকে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, তো এই যে নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে যখন পি চলে আসতেছে বা সাবস্ক্রিপ্ট ভি আসতেছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে যখন প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। ঠিক আছে, এই যে কনস্ট্যান্ট প্রেসার তখন হলো সিপি, আর যখন কনস্ট্যান্ট ভলিউম তখন হলো সিভি। তো এটা ডেফিনিশনটা একই রকম, যে কোনো গ্যাসের একক ভরের কোনো গ্যাসের টেম্পারেচার 1°C বৃদ্ধি করতে যে পরিমাণ হিটের প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে এই যে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। ঠিক আছে, যেখানে প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে। এখানে শুধু বলে নিতে হবে যে আগে যে ডেফিনিশনটা আমরা পড়ে আসছি সলিড এবং লিকুইডের ক্ষেত্রে স্পেসিফিক হিট একই রকম, শুধুমাত্র আমাদের এখানে বলে নিতে হবে যে প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এই যে মাস, ইউনিট মাস, ঠিক আছে, একক ভরের বস্তুর টেম্পারেচার 1°C বৃদ্ধি করতে যে পরিমাণ হিটের প্রয়োজন হচ্ছে এবং প্রেসারটা কনস্ট্যান্ট থাকতেছে, সেটাকে বলা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। ঠিক আছে, সেটাকে এরকম করে লিখছে ডেল কিউ বাই ডেল টি পি। ঠিক আছে, এই পি দ্বারা বোঝাচ্ছে এই এখানে প্রেসারটা কনস্ট্যান্ট আছে। আর অনুরূপভাবে কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে কি হবে, এই যে একই রকম, জাস্ট এখানে ভলিউমটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে পার্থক্যটা হলো যে আগেরটায় ছিল প্রেসার কনস্ট্যান্ট, আর এটার ক্ষেত্রে হবে ভলিউম কনস্ট্যান্ট। শুধু এতটুকু ডিফারেন্স, আর কিছু না। ঠিক আছে, যে একক ভরের বস্তুর তাপমাত্রা 1°C বৃদ্ধি করতে যে পরিমাণ হিটের প্রয়োজন হয় এবং ভলিউমটা কনস্ট্যান্ট থাকে, সেটাকে বলা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তো এখানে এই দেখেন ভি লেখা আছে, তার মানে আমরা বুঝবো যে এখানে ভিটা কনস্ট্যান্ট, মানে অর্থাৎ ভলিউমটা কনস্ট্যান্ট। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সিপি ইজ গ্রেটার দ্যান সিভি। ঠিক আছে, এই যে সিপিটা গ্রেটার দ্যান সিভি, এখানে যেটা হয় যে দুইটা কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু দুই রকম ভাবে হিট ট্রান্সফারটা হয়। ঠিক আছে, তো যখন আমরা হিটটা সাপ্লাই করি তো এবং এটাকে এক্সপ্যান্ড হতে দেই কনস্ট্যান্ট প্রেসারে, প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে আমরা একটা গ্যাসের সিলিন্ডারে আমরা হিট সাপ্লাই করলাম। তো হিট সাপ্লাই করা হলে তাহলে কি হবে, এটা এক্সপ্যান্ড হবে এবং আমরা কনস্ট্যান্ট টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচারটাকে আমরা কনস্ট্যান্ট রাখলাম, সরি প্রেসারটাকে আমরা কনস্ট্যান্ট রাখলাম। ঠিক আছে, প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখলে তাহলে কি হবে, হিট সাপ্লাইটা, এটা টেম্পারেচারটা বৃদ্ধি হবে, ইট রেইজেস দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস, গ্যাসের যে টেম্পারেচারটা আছে সেটা বৃদ্ধি করবে এবং ডাজ ওয়ার্ক ইন দ্য এক্সপ্যান্ডিং গ্যাস এগেইনস্ট দ্য এক্সটার্নাল প্রেসার। ঠিক আছে, এখানে যে যখন সিপি অর্থাৎ প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে আমরা হিট দিব, তখন কি হয় যে কাজটা মানে ইন্টারনাল এনার্জির একটা বৃদ্ধি ঘটে। ঠিক আছে, ইন্টারনাল এনার্জি বৃদ্ধি ঘটবে এবং যে কাজটা হবে সেই কাজটা কিন্তু এই যে প্রেসারটা রয়েছে সেই প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ এই যে পি ডিভি এটা পাবো। অর্থাৎ আমাদের কিন্তু এখানে বেশি পরিমাণে হিটের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, টেম্পারেচার বৃদ্ধির জন্য 1°C টেম্পারেচার বৃদ্ধির জন্য আমাদের বেশি পরিমাণ হিটের প্রয়োজন হচ্ছে সিপি তে। আচ্ছা, আবার অপরপক্ষে সিভির ক্ষেত্রে কি হয়, সিভির ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট ভলিউম অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হয় না, তাই না? আয়তনের কোনো পরিবর্তন না হলে সেখানে কিন্তু কোনো কাজ হচ্ছে বলে আমরা বলতে পারি না, অর্থাৎ এই অংশটা জিরো, এই অংশটা ডেল ডাব্লিউ পরিমাণ অংশটা জিরো হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে। ঠিক আছে, এটা কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, আমরা যে লতে এই ভ্যালুটা বসিয়েছি। তো এই যে এখানে দেখেন যে এই ক্ষেত্রে কনস্ট্যান্ট ভলিউম যখন আছে, তো কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে কিন্তু এই যে যেহেতু কোনো কাজ হচ্ছে না, তার মানে কি ডেল ডাব্লিউ পরিমাণটা জিরো। তাহলে এখানে যে পরিমাণ আমরা হিট দিচ্ছি পুরোটাই কিন্তু ইন্টারনাল এনার্জির যে বৃদ্ধির জন্য কাজ করছে। ঠিক আছে, সো এখানে এই ক্ষেত্রে কিন্তু আমরা খুব অল্প পরিমাণ হিট দেওয়ার ফলেই এই যে এই সিস্টেমের বা এই গ্যাসের টেম্পারেচার 1°C হয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে কিন্তু বলছে যে
সিপি ইজ গ্রেটার দ্যান সিবি, অর্থাৎ সিপি তে আমাদের বেশি পরিমাণে হিট দেওয়ার প্রয়োজন হচ্ছে, হিট রিকোয়ার্ড ইন সিপি দেন সিবি। বুঝা গেছে কি? না বুঝলে আরেকবার বলি। স্যার আরেকবার বলুন স্যার। নেটের খুব প্রবলেম করতেছে স্যার। হ্যাঁ, নেটের প্রবলেম করতেছে, আবার আমার এখানে ইলেকট্রিসিটিও নাই, সেই ইলেকট্রিসিটিও এখানে প্রবলেম করতেছে। যেটা কাটা বলছিলাম, কাটা আসতে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা সমস্যা। আচ্ছা, এখানে ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখানে দেখেন যে সিপি অর্থাৎ আমাদের কনস্ট্যান্ট প্রেসার যখন থাকবে তখন কিন্তু এখানে যে কাজটা হবে, আমরা গ্যাসের মধ্যে যখন হিটটা দিব, হিট দেওয়ার ফলে এর ইন্টারনাল এনার্জির কিন্তু বৃদ্ধি হবে, তাই না? আমরা যখন কোনো একটা সিলিন্ডারের মধ্যে আমরা হিট দিলাম, ঠিক আছে, তো কি পরিমাণ হিট দিলাম, হিট দেওয়ার ফলে সেটার কিন্তু ইন্টারনাল এনার্জি পরিবর্তন হবে, ঠিক আছে। তো ইন্টারনাল এনার্জি পরিবর্তন হলো, এর সাথে সাথে যেহেতু এখানে প্রেসারটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো, সো এই প্রেসারটার বিপরীতে কিন্তু একটা কাজ হবে, ঠিক আছে, একটা কাজ করবে। তো সেই কাজটা হলো পিডিভি, ঠিক আছে, সেই কাজটা হলো পিডিভি পরিমাণ কাজ হবে। তো এখন কথা হলো যে যদি আমরা ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখি তাহলে কি হচ্ছে, ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখলে তখন তো আর এর আয়তনের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, কি পরিমাণ হিট দিলাম এবং আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এখানে কোনো ধরনের কাজ হচ্ছে না, অর্থাৎ ডেল ডাব্লিউ পরিমাণটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন তাহলে থাকতেছে কি ডিইউ পরিমাণ, অর্থাৎ ইন্টারনাল এনার্জি থাকতেছে, তাহলে পুরোটাই কিন্তু ইন্টারনাল এনার্জির টেম্পারেচারকে বৃদ্ধি করছে যখন ভলিউমটা কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে। তো ভলিউমটা যখন কনস্ট্যান্ট থাকছে তখন কিন্তু শুধুমাত্র ইন্টারনাল এনার্জি বৃদ্ধিটাই হচ্ছে, মানে পুরো যা হিট আমরা দিচ্ছি, যে পরিমাণ কিউ দিচ্ছি, পুরোটাই কাজ করতেছে কি ইন্টারনাল এনার্জি টেম্পারেচারকে বৃদ্ধি করতে কাজ করতেছে। কিন্তু যখন সিপি অর্থাৎ প্রেসার কনস্ট্যান্ট থাকছে তখন কিন্তু শুধুমাত্র ইন্টারনাল এনার্জি টেম্পারেচারটা বৃদ্ধি করছে, আবার এর সাথে সাথে এই যে প্রেসারটা রয়েছে সেই প্রেসারের বিপরীতেও কাজ করছে, যার ফলে কিন্তু সেখানে আমাদের বেশি পরিমাণে হিট দেওয়া লাগতেছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার জন্য। বুঝা গেছে কি এখন? আর এটা যেহেতু বললাম, আপনারা একটু পড়ে নিলেই বুঝতে পারবেন আশা করি। আচ্ছা স্যার অর্ধেক শোনা যায় না স্যার, অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা, একটু কষ্ট করে করেন, এটা বললাম যে যতটুকু বললাম এটা পড়ে নিলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্স এর যে ফার্স্ট ল সেটা তো আমরা পড়ে আসছি, তো এটার যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেই অ্যাপ্লিকেশন গুলো একটু দেখি। তো যদি আইসোলেটেড সিস্টেম হয়, যদি কোনো একটা আইসোলেটেড সিস্টেম হয় সেই ক্ষেত্রে যেটা হবে যে, আমরা যদি দেখি, স্যার বুঝতে পারলাম না তো। আচ্ছা, আমরা এখানে ফার্স্ট ল আমরা পড়ে আসছি না, সেই ফার্স্ট ল এর অ্যাপ্লিকেশনটা দেখব, ঠিক আছে, ফার্স্ট ল এর অ্যাপ্লিকেশনটা দেখব। তো এখন দেখেন যে ফার্স্ট ল এর অ্যাপ্লিকেশনে কি কি আছে, কোথায় কোথায় কোন কোন ধরনের সিস্টেমে আমরা ইউজ করতে পারি। তো প্রথমে আমরা দেখছি যে আইসোলেটেড সিস্টেম লেখা আছে, তো আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে ফার্স্ট লটা কিভাবে ইউজ করা হয়। তো আমরা জানি যে আইসোলেটেড সিস্টেম হলো যে যেটা কোনো ধরনের ইন্টারাকশন থাকে না সারাউন্ডিংস এর সাথে, তাই না, সেই ধরনের সিস্টেমটাকে বলা হয় আইসোলেটেড সিস্টেম। তো এই ক্ষেত্রে কিন্তু হিট ফ্লো হবে না এবং ওয়ার্ক ডানটা জিরো হবে, ঠিক আছে, যেহেতু হিট ফ্লো হবে না সো ওয়ার্ক ডানটাও জিরো হবে, ঠিক আছে। তো ওয়ার্ক ডানটা জিরো হবে, তো ওয়ার্ক ডানটা জিরো হলে ডেল কিউ ইকুয়ালস টু জিরো, ডেল ডাব্লিউ পরিমাণ জিরো, তাহলে কি হবে, ইন্টারনাল এনার্জি পরিবর্তনটা ডেল ইউ ইকুয়ালস টু জিরো পাবো, তাই না। আমরা কিন্তু এখানে ফার্স্ট ল বলছি, ঠিক আছে, ফার্স্ট ল এর অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই যে
এই ইকুয়েশনে যদি আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দেই তাহলে ইন্টারনাল এনার্জির পরিবর্তন কি সেটা আমরা দেখতে পারবো। অর্থাৎ এই যে এই ক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে ইন্টারনাল এনার্জি একটা আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে। আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে যেহেতু আইসোলেটেড সিস্টেমটা সারাউন্ডিংস এর সাথে ইন্টারঅ্যাক্ট করে না, সো এখানে কিন্তু যে আমরা হিট ফ্লো সেটা কিন্তু জিরো, ঠিক আছে। এখানে নো হিট ফ্লো এবং নো ওয়ার্ক ডানটাও জিরো। তো তাহলে ওয়ার্ক ডান জিরো এবং হিট ফ্লো জিরো, তাহলে কি হবে, ইন্টারনাল এনার্জির পরিবর্তনটাও জিরো হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি কিন্তু এই মানে কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে সাইক্লিক প্রসেস। তো সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে যেটা হবে, সাইক্লিক প্রসেস আমরা কি জানি যে সেটা মানে পানি চক্র যেটা হয়, তাই না। মানে সাইক্লিক প্রসেসটা একটা চক্র, তাই না। তো এই পানি চক্রে কি হয় যে পানি বাষ্প হয়, বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, তারপরে সেটা মেঘ হয়, মেঘ হয়ে আবার পরবর্তীতে বৃষ্টি হয়ে পানি আকারে আবার পড়ে, আবার সেটা মেঘ হয়ে যায়। এই যে একটা সাইক্লিক চক্র চলতে থাকে, ঠিক আছে। এই ধরনের প্রসেস গুলো হলো সাইক্লিক প্রসেস। তো এই যে সাইক্লিক প্রসেস গুলো, এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে কিন্তু যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, যেহেতু সেটা আবার ইনিশিয়াল স্টেটে ফিরে আসতে পারে, তার মানে কি যে মানে যা কাজ হওয়ার সেটা হয়ে আবার সেটা ইনিশিয়াল স্টেটে ফিরে আসতেছে, তার মানে ইন্টারনাল এনার্জির চেঞ্জটা কিন্তু হচ্ছে না। অর্থাৎ ইন্টারনাল এনার্জির চেঞ্জটা কিন্তু এই ক্ষেত্রে জিরো হচ্ছে, ঠিক আছে। সাইক্লিক প্রসেসে সিস্টেমটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসা বলতে কি বোঝায়, যে সিস্টেমে 5°C টেম্পারেচার ছিল, সেই 5°C টেম্পারেচারেই থেকে গেল, তাহলেই না সেটা সাইক্লিক প্রসেস হলো, তাই না। তো তার মানে কি ইন্টারনাল এনার্জির কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ এখানে ডেল ইউ ইকুয়ালস টু জিরো হলো। তাহলে আমরা ফার্স্ট ল থেকে দেখতে পারি যে এই ক্ষেত্রে আমরা যে পরিমাণ মানে হিট দিব সেই পরিমাণ কাজ পাবো, ঠিক আছে। একটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে আমরা যে পরিমাণ হিট দিব সেই পরিমাণ ওয়ার্ক ডান হবে। আচ্ছা, এরপরে আছে বয়েলিং প্রসেস। তো বয়েলিং প্রসেসের ক্ষেত্রে কি হয় যে এটা হিট অ্যাবজর্ব করে, ঠিক আছে। লিকুইডটা হিট অ্যাবজর্ব করে টেম্পারেচার বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পাওয়ার পরে সেটা মানে বয়েলিং হয়, তাই না। এবং এটার ফেজটা চেঞ্জ হয়, লিকুইড থেকে বাষ্পে পরিণত হয়, বুঝা গেছে। তো এই যে এখানে বয়েলিং প্রসেসের ক্ষেত্রে যেটা হয়, সেইখানে আমরা যদি ধরি যে ভ্যাপোরাইজেশন অফ মাস এম, যদি এম ভরের মানে ওয়াটারের ভ্যাপোরাইজেশন হলো, ঠিক আছে, এবং এর বয়েলিং টেম্পারেচার হলো টি, প্রেসার হলো পি। তো এখন যদি এর ভলিউম, লিকুইডের ভলিউম যদি V1 হয় এবং ভ্যাপরের ভলিউম যদি V2 হয়, তাহলে আমরা কি পাই, ওয়ার্ক ডান ইন দ্য এক্সপেনশন হবে ডেল W ইকুয়ালস টু পি ডেল ভি। অর্থাৎ এখানে যে ওয়ার্ক ডানটা হবে সেই ওয়ার্ক ডানটা হলো প্রেসার এবং ইনটু এই যে এদের যে আয়তনের পরিবর্তনটা হলো সেই আয়তনের পরিবর্তন, ঠিক আছে, সেটাই হলো ওয়ার্ক ডান। তাহলে এখানে এই যে ডেল ভি বলতে কি বোঝাচ্ছে, V2 আর V1, ঠিক আছে, V2 আর V1 বোঝাচ্ছে। তো এখানে আমরা ডেল ডাব্লিউর পরিমাণটা পেলাম। আবার বলছে যে এল হচ্ছে হলো ল্যাটেন্ট হিট, ঠিক আছে। এই ভ্যাপোরাইজেশনের ল্যাটেন্ট হিট অর্থাৎ আপেক্ষিক সুপ্ত তাপ হলো এল। এটা যদি হয় তাহলে হিট অ্যাবজর্ব হবে ডেল কিউ ইকুয়ালস টু এম এল, ঠিক আছে। এম পরিমাণ ভর এবং হচ্ছে এই যে এল হচ্ছে হলো ল্যাটেন্ট হিট। তো ডেল কিউ পেলাম, ডেল ডাব্লিউ পেলাম। এখন এই ডেল ডাব্লিউ এবং ডেল কিউ এর ভ্যালুটা আমরা ইকুয়েশন যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আছে সেখানে আমরা বসিয়ে দিব। সেখানে বসিয়ে দিলে আমরা ইন্টারনাল এনার্জি কিন্তু পরিবর্তনটা দেখতে পাবো, ঠিক আছে। অর্থাৎ বয়েলিং প্রসেসের ক্ষেত্রে কিন্তু এই যে ইন্টারনাল এনার্জির পরিবর্তনটা হচ্ছে। তো এখানে একটা জিনিস যে বয়েলিং প্রসেসটা হলো একটা আইসোবারিক প্রসেস, ঠিক আছে। বারিক মিন্স প্রেসারটা কনস্ট্যান্ট থাকে। এটা কিন্তু পরীক্ষা এরকম করে আসতে পারে, ঠিক আছে, যে বয়েলিং প্রসেসটা একটা আইসোবারিক প্রসেস, প্রুফ দ্যাট বয়েলিং প্রসেস ইজ অ্যান আইসোবারিক প্রসেস। তো এই ক্ষেত্রে কিন্তু এই এরকম ভাবে এই এতটুকু লিখলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। মেল্টিং প্রসেস। তো মেল্টিং প্রসেসের ক্ষেত্রে যেটা হয় যে এখানেও ওই আগের মতো বয়েলিং প্রসেসের মতোই সবকিছু আসবে।
তো মেল্টিং প্রসেসটা কি সেটা জানতে হবে, যে এই যে মানে বরফ গলে সেটা পানিতে পরিণত হচ্ছে, ঠিক আছে, সেটাই হতো মেল্টিং প্রসেস, তাই না? তো এই ক্ষেত্রে আগের মতোই এম পরিমাণ ভরের যদি স্পেসিফিক হিট এল হয়, অর্থাৎ ল্যাটেন্ট হিট এল হয়, তাহলে এর ডি কিউ কি হবে, কি পরিমাণ হিট হবে, এম এল পরিমাণ ডি কিউটা আমরা পাবো, ঠিক আছে। আর এই ক্ষেত্রে ডিডাব্লিউর পরিমাণটা হবে পিডিভি, ঠিক আছে। পিডিভি একদম সেম আগের মতোই এই পর্যন্ত ইকুয়েশন আসবে, ঠিক আছে। আগের যে ইকুয়েশনটা ছিল, এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কিন্তু একই, একদমই এক, ঠিক আছে। কিন্তু পরিবর্তনটা হবে কোথায়, মেল্টিং, এই যে আমরা যে আগে পড়লাম হলো বয়লিং প্রসেস, তো বয়লিং প্রসেসের ক্ষেত্রে কিন্তু লিকুইডটা বাষ্পে পরিণত হচ্ছে। তো এই ক্ষেত্রে লিকুইডের আয়তনটা একরকম, বাষ্পের আয়তনটা আর এক রকম, ঠিক আছে। তো এই কারণে কিন্তু এই যে V2 মাইনাস V1 হয়েছে, ঠিক আছে, দুটোকেই আমাদের রাখতে হচ্ছে। কিন্তু যখন কোনো একটা লিকুইড সেটা মানে সলিড থেকে লিকুইডে পরিণত হয়, অর্থাৎ আমরা যদি 1 কেজি পানিকে বরফে পরিণত করলাম, ঠিক আছে, তো মানে 1 লিটার পানিকে বরফে পরিণত করলাম, আবার সেই পানিটাকে আবার লিকুইডে পরিণত করলাম, তো এই ক্ষেত্রে কি কোনো ধরনের আয়তনের পরিবর্তন হবে? আয়তন কিন্তু একই থাকবে, তাই না? তো মেল্টিং প্রসেসের ক্ষেত্রে আয়তনটা একই থাকছে, যার কারণে এই যে V2 মাইনাস V1 এটা যে পরিবর্তনটা ডিভি, এটা হলো নেগলিজিবল, এখানে আমরা নেগলেক্ট করতে পারছি, ঠিক আছে। তো এই কারণে এখানে ইকুয়েশনটা আসতেছে ml ইকুয়ালস টু du, ঠিক আছে। ml ইকুয়ালস টু du, অর্থাৎ আমরা যে পরিমাণ হিট দিব সেই পরিমাণ ইন্টারনাল এনার্জি পরিবর্তন হবে, ঠিক আছে। এখানে আয়তনের পরিবর্তনের কিন্তু কোনো ধরনের কাজ আসছে না, আয়তনের পরিবর্তনের প্রয়োজন আসছে না, শুধুমাত্র এখানে ইন্টারনাল এনার্জি পরিবর্তন হচ্ছে। আর বয়লিং প্রসেসের ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল এনার্জিরও পরিবর্তন হয়েছে, আবার যে মানে হিট দেয়া হয়েছে সেটারও পরিবর্তন হয়েছে, শুধুমাত্র আগে কি ছিল, প্রেসারটা কনস্ট্যান্ট ছিল। আর এই ক্ষেত্রে কিন্তু এই অংশটা নেগলেক্ট করতে পারছি আমরা। আশা করি বুঝতে পেরেছেন, আর না হলেও একটু পড়াশোনা করতে হবে এটা বোঝার জন্য আর কি। আচ্ছা, এরপরে কি আপনাদের ক্লাস আছে আজকে? আর না স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এখানে পরবর্তী আরেকটা টপিক আছে, অ্যাডিয়াবেটিক ইকুয়েশন অফ এ পারফেক্ট গ্যাস। তো এখানে এটা কিন্তু একটু বড় আছে, একটু সময় লাগবে। তো এখানে আমরা যেটা ধরে নেই যে 1 গ্রাম একটা ওয়ার্কিং সাবস্টেন্স রয়েছে, ঠিক আছে, ভর হলো 1 গ্রাম আইডিয়াল গ্যাসের। তো যেটা হলো পারফেক্টলি ইনসুলেটেড অবস্থায় আছে সারাউন্ডিংস থেকে, ঠিক আছে, অর্থাৎ বাইরের সাথে এর কোনো ধরনের সম্পর্ক নাই আর কি, যে হিটের কোনো ধরনের আদান প্রদান হবে না। তো এই ক্ষেত্রে যদি ওয়ার্ক ডানটা ডেল ডাব্লিউ হয়, আমরা এটা ধরে নিলাম যে এই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা ডেল ডাব্লিউ। 1 গ্রাম ভর আছে আইডিয়াল গ্যাসের, যেটা হলো পারফেক্টলি ইনসুলেটেড, এবং এর ওয়ার্ক ডানটা হলো ডেল ডাব্লিউ পরিমাণ। তো এখন আমরা যদি ফার্স্ট ল দেখি, তো ফার্স্ট লতে এটা অ্যাপ্লাই করলে ডেল কিউ ইকুয়ালস টু ডিউ প্লাস ডেল ডাব্লিউ। তো এখানে ডেল কিউটা হলো 0, ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে যে পারফেক্টলি ইনসুলেটেড, বাইরে থেকে কোনো ধরনের হিট দিতে পারলাম না, দ্যাট মিন্স ডেল কিউ পরিমাণটা হলো 0। তাহলে ডেল ডাব্লিউ পরিমাণটা কি আসবে? ডেল ডাব্লিউ পরিমাণটা হলো ওয়ার্ক ডান, যেটা ওয়ার্ক ডানটা কি, যে প্রেসারটা আছে এবং এর মধ্যে যে আয়তনের পরিবর্তনটা, সেটাই হলো ওয়ার্ক ডান, তাই না? একই ইকুয়েশন কিন্তু বারবার ঘুরে ফিরে আসতেছে, সো মানে প্রথম দিক থেকে ভালো করে পড়ে আসবেন, তাহলে পরের দিকের গুলো আর মনে রাখার জন্য এত কষ্ট করা লাগবে না। আচ্ছা, তো এখন যদি পি তো হচ্ছে হলো এখানে প্রেসার, আর ডিভি তো হচ্ছে হলো চেঞ্জ ইন ভলিউম, তো তাহলে এই যে এই ভ্যালুটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই। তো এখানে ডেল কিউ পরিমাণ হলো 0, তো 0 বসিয়ে দিলাম, ডিইউটা থাকলো, আর পরিবর্তন হলো কিসের, এই যে পিডিভি, ঠিক আছে। তো পিডিভি আমরা কিসের পরিবর্তে লিখলাম, এটা হলো ডেল ডাব্লিউ পরিবর্তে লিখলাম। আর এখানে এই যে জেটা আছে, এই জে দ্বারা ভাগ করেছি, কারণ হলো এই যে জে দ্বারা ভাগ করার ফলে এটা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট হয়ে গেল, ঠিক আছে।
এটা নরমালি আমরা ওই যে আগে দেখলাম না যে স্পেসিফিক হিট এসআই এককে পরিণত হলো, জুলে পরিণত হলো, তো সেরকম আর কি। এখানে আমরা যে দ্বারা ভাগ করে দিলাম, ভাগ করে দিলে এটা হলো মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, হিটের যে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট সেটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি টেম্পারেচারটা ফল করে, ডিটি পরিমাণ ফল করে, তো তাহলে কি হবে? ডিটি পরিমাণ যদি টেম্পারেচারটা ফল করে তাহলে ডিইউ পরিমাণটা হবে 1 ইন্টু সিভি ইন্টু ডিটি, অর্থাৎ এম এর মান তো হলো 1, ঠিক আছে। একক ভর যেহেতু আমরা এখানে ধরে নিয়েছিলাম 1 গ্রাম, আমরা কিন্তু এই যে এখানে ধরে নিয়েছি 1 গ্রাম, ঠিক আছে। এই কারণে কি এম এর মানটা 1। আচ্ছা, তো তাহলে যেহেতু এখানে এক্সটার্নাল ওয়ার্ক হলো, এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, যেহেতু আমরা মানে বাইরের যে কাজটা হলো সেই কাজটা হলো মানে এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস এট দ্য কস্ট অফ ইটস ইন্টারনাল এনার্জি। যেহেতু আমরা এখানে বাইরে থেকে কোনো ধরনের হিট দিব না, সো এখানে এই সিস্টেমে কোনো ধরনের কাজ হতে গেলে এর যে ইন্টারনাল এনার্জি রয়েছে সেই ইন্টারনাল এনার্জিকেই কাজ করতে হবে, ঠিক আছে। তো এই ইন্টারনাল এনার্জি যেহেতু কাজ করলো, সো এখানে এবং বাইরে থেকে আমরা কোনো পরিমাণ হিট দিতে পারলাম না, সো টেম্পারেচারটা কিন্তু কমে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে ডিটি পরিমাণ টেম্পারেচার কমে গেল। আর এখানে এই যে তাহলে ইন্টারনাল এনার্জির পরিবর্তনটা কি হলো? ডিইউ ইকুয়ালস টু 1 ইনটু সিভি ইনটু ডিটি। এই যে সিভি কিন্তু এই যে স্পেসিফিক হিট কখন, যখন হলো ভলিউমটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, এটা কিন্তু চলে আসছে। আর এটা ছিল এম, তো এম এর মানটা হলো 1। আচ্ছা, তো এখন এই যে ডিইউ এর মানটা আমরা এই 1 নম্বর ইকুয়েশনে যদি বসিয়ে দেই তাহলে কি পাচ্ছি? সিভি ডিটি। তাহলে সিভি ডিটি প্লাস আগের যে অংশটা আছে সেটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। আবার আমরা জানি যে 1 গ্রাম আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন হলো পিভি ইকুয়ালস টু আরটি, ঠিক আছে। পিভি ইকুয়ালস টু আরটি, এই ইকুয়েশনটা আমরা পরে করব। তো এই যে পিভি ইকুয়ালস টু আরটি, এখানে আর হলো কনস্ট্যান্ট, ঠিক আছে, আর হলো অর্ডিনারি গ্যাস কনস্ট্যান্ট। তো এখন এই যে 3 নাম্বার ইকুয়েশন, এই 3 নাম্বার ইকুয়েশনকে আমরা ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। তো ডিফারেন্সিয়েট কিভাবে করব? প্রথমে আমরা পিটাকে কনস্ট্যান্ট ধরলাম, ভিটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে ডিভি আসলো। এবং এরপরে আমরা হলো ভিটাকে কনস্ট্যান্ট ধরলাম, পি কে ডিফারেন্সিয়েট করব, তাহলে ডিপি আসলো, ঠিক আছে। আর আর তো কনস্ট্যান্ট আছেই, সো এখানে শুধুমাত্র আমাদের টি কে ডিফারেন্সিয়েট করলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ টি কে ডিফারেন্সিয়েট করলে আসতেছে ডিটি, ঠিক আছে। এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, আপনারা সম্ভবত পড়ে আসছেন গত সেমিস্টারে ম্যাথমেটিক্সে। শুনতে পাচ্ছেন কি মুজাহিদ, আরিফুল, সুবেল, মাহমুদ? জি স্যার। আচ্ছা, এই ইকুয়েশন গুলো কিন্তু আমি বলছি, আপনারা কিন্তু পড়ে নেবেন, না হলে কিন্তু মানে পরবর্তীতে বুঝতে সমস্যা হতে পারে। আচ্ছা, তো এখন দেখেন এই যে ডিটির পরিমাণটা, এটা আমরা হলো ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশনে যদি বসিয়ে দেই, 2 নাম্বার ইকুয়েশনটা কি ছিল আমাদের দেখি। 2 নাম্বার ইকুয়েশন ছিল এই যে এটা। তো এই ইকুয়েশনে আমরা এই ডিটির মানটা বসিয়ে দেব, ঠিক আছে, এই যে এখানে। তাহলে সিভি ইনটু এই যে ডিটির মানটা তাহলে কি হবে? ডিটি থাকলো এখানে, এই অংশটা সাথে এই যে আর দ্বারা ভাগ হয়ে যাবে, তাই না? এই দেখেন পি ডিভি ভি ডিপি ডিভাইডেড বাই আর, এই যে এই অংশটা আমরা এখান থেকে পেলাম, এই এই জায়গা থেকে আমরা এইটা লিখলাম। আর এই অংশ তো ঠিকই আছে, আগের মতো যা ছিল তাই আছে। তারপরে আমরা যেটা করলাম সেটা হলো আর দ্বারা গুণন করে দিলাম, ঠিক আছে। আর দ্বারা গুণন করে দিলে এখানে আর আর কাটা গেল, আর এখানে আরটা চলে আসলো এটার সাথে গুণন হিসাবে। কিন্তু আমরা জানি যে আর বাই জে মানে হলো সিপি মাইনাস সিভি, ঠিক আছে। আর বাই জে মানে হলো সিপি মাইনাস সিভি, তাহলে পি ডিভির সাথে আমরা সিপি মাইনাস সিভি গুণন করে দেব। আর এই যে এখানে যে অংশটা আছে সেই অংশটা আমরা গুণন করে দিলাম, সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি, এই অংশটা আসলো। এবং এই যে এখানে যে অংশটা আছে সেই অংশটাকে আমরা হলো এই যে সিপি আর সিভি গুণন করে দিলাম। তো এখন এটা যদি আমরা দেখি, এখানে যদি দেখি তাহলে এই যে এই টার্মটা সিভি পি ডিভি,
এটা মাইনাস আছে, আর এখানে কি আছে সিভি ভি ডিপি, না সরি এই যে এইটা সিভি পি ডিভি, এটা হলো প্লাস আছে, তাহলে এই অংশটা কাটা গেল, থাকছে কি এই দুটো টার্ম থাকছে। ঠিক আছে, তো এই দুটো টার্ম লিখলাম আমরা এখানে, 0 লিখলাম। এখন এই যে উভয় অংশে আমরা ভাগ করব সিভি পিভি দ্বারা। ঠিক আছে, সিভি পিভি দ্বারা ভাগ করে দিলে থাকছে কি সিপি বাই সিভি ডট ডিভি বাই ভি প্লাস ডিপি বাই পি ইকুয়ালস টু 0 থাকছে। অর্থাৎ এই দেখেন আমরা হলো এটা কি করলাম, এই যে সিভি আর হলো পিভি, সিভি আর পিভি দ্বারা ভাগ করে দিয়েছি, এখানে সরাসরি এরকম ভাবে আসতেছে না। আচ্ছা, তো এই অংশটা দ্বারা আমরা ভাগ করে দিলে আমাদের ইকুয়েশনটা এরকম চলে আসতেছে। ঠিক আছে, এই যে এই ইকুয়েশনটাকে, আগের ইকুয়েশনটাকে। তো এখন এই যে সিপি বাই সিভি হলো গামা। ঠিক আছে, সিপি বাই সিভি হলো গামা, এই জন্য এখানে লিখছি গামা। আর ডিভি বাই ভি এটা থেকে যাচ্ছে, প্লাস ডিপি বাই পি এটাও থেকে যাচ্ছে। তো এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, এই ইকুয়েশনটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো এই যে ডিপি বাই পি, এই অংশটাকে ইন্টিগ্রেশন করলে পাচ্ছি লগ পি। ঠিক আছে, আর এই যে ডিভি বাই ভি এটাকে ইন্টিগ্রেশন করলে পাচ্ছি লগ ভি, আর গামা তো হচ্ছে হলো আগে কনস্ট্যান্ট হিসেবে আছে, এই জন্য গামাটা থেকে যাচ্ছে। তো তাহলে এই যে এই ইকুয়েশনটাকে আমরা ইন্টিগ্রেশন করলে ডিপি বাই পি এটাকে ইন্টিগ্রেশন করলে পাচ্ছি লগ পি। এগুলো কিন্তু একদম সিম্পল ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রেশনের নিয়ম। ঠিক আছে, এগুলো আপনারা গত সেমিস্টারে পড়ে আসার কথা, না পড়লেও এখন একটু এগুলো জেনে নিয়েন আর কি। ঠিক আছে, তো এই যে এখানে আমরা হলো ইন্টিগ্রেশন করলে এই ডিপি বাই পি এটাকে পাবো লগ পি, আবার ডিভি বাই ভি এটাকে ইন্টিগ্রেশন করলে পাবো লগ ভি, আর গামা তো কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট থেকে গেল, আর জিরোকে আমরা ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট পাচ্ছি। তো এখন এই যে এখানে এটা তো লগের কি বলে যোগ, তো এই লগের যোগকে আমরা কি করতে পারি, এই যে গুণন হিসেবে এভাবে করে লিখতে পারি, তাই না? লগ এই যে এখানে যে গামাটা আছে এটা কি হবে, এখানে টু দি পাওয়ার ভি এর উপরে গামা চলে আসবে। ঠিক আছে, ভি এর উপরে গামা চলে আসবে, তাহলে কি লিখতে পারবো, লগ পি প্লাস লগ ভি টু দি পাওয়ার গামা, এটাকে আমরা লিখতে পারি কি লগ পিভি গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। অর্থাৎ যেহেতু এটা কনস্ট্যান্ট, সো আমাদের আর লগটাকে আমরা উঠিয়ে দিতে পারি, পিভি ইকুয়ালস টু পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলা হয় পয়সনস ল। ঠিক আছে, এটা আমাদের অ্যাডিয়াবেটিক ইকুয়েশনের ক্ষেত্রে, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা আসছে এরকম, টু পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এবং এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে হলো পয়সনস ল। ঠিক আছে, এটা হলো আমাদের কানেক্ট করছে কি প্রেসার এবং ভলিউম, পি তে প্রেসার, ভি তে ভলিউম। ঠিক আছে, প্রেসার এবং ভলিউমের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ করছে কখন, যখন হলো এই সিস্টেমটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেসে থাকছে। ঠিক আছে, তো কোনো একটা সিস্টেম যখন অ্যাডিয়াবেটিক প্রসেসে থাকছে তখন প্রেসার এবং ভলিউমের সম্পর্কটা এরকম। ঠিক আছে, এবং এটাকে বলা হচ্ছে হলো পয়সনস ল। তো এখন যদি আমরা ধরে নেই যে পিভি ইকুয়ালস টু আরটি, পিভি ইকুয়ালস টু আরটি, যেটা আমরা ওই যে গ্যাস ইকুয়েশন লিখলাম, তো এখানে পি টাকে রাখলাম, পি টাকে রেখে আরটি ডিভাইডেড বাই ভি, ভি এর অংশটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসলাম। তো এখন এই যে এই পি এর ভ্যালুটা আমরা এই 4 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেব, আরটি বাই ভি, এই যে আরটি বাই ভি। ঠিক আছে, এই যে পি এর এখানে বসিয়ে দিলাম, আর ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কিন্তু এখানে যে আর আছে, এই আরটাও কিন্তু কি কনস্ট্যান্ট। ঠিক আছে, তো আর থাকলো টি ভি গামা, আর এই যে এখানে নিচে ভি আছে, আর এখানে কি আছে ভি টু দি পাওয়ার গামা আছে, তাহলে কি হবে একটা ভি টু দি পাওয়ার 1 আছে, তাহলে এখানে কি হবে -1, এই জন্য এই যে এখানে আসছে -1, অর্থাৎ কি আসলো আর টি ভি গামা -1, আর টি ভি গামা -1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এই ইকুয়েশন যেহেতু আর কনস্ট্যান্ট, সো আমরা এটাকে আরটাকেও এই যে এই সাইডের রাইট সাইডে ট্রান্সফার করে দিতে পারি। ঠিক আছে, তাহলে টিভি গামা -1, টিভি টু দি পাওয়ার গামা -1, এটা আসলো আরেকটা ইকুয়েশন।
আচ্ছা, এখন আবার ওই সেম ইকুয়েশন থেকে আমরা ভি এর ভ্যালুটা নেব। ঠিক আছে, ভি এর ভ্যালুটা নিলে কি হবে, আর টি বাই পি, আগে ছিল আর টি বাই ভি। তো আর টি বাই পি নিলে কি থাকছে, এখানে আর টি বাই পি নিলাম, পি নেওয়ার ফলে আর টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা এটা গুণন হলো, আর এখানে হচ্ছে হলো টি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। পি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান হলো কিসের জন্য, যে এখানে কি আছে নিচে, এটার সাথে গামা তো নিচে আছে তাই না, তো এই কারণে হচ্ছে আমরা এটাকে যখন উপরে উঠাই দেব মাইনাস গামা প্লাস ওয়ান আসার কথা তাই না, কিন্তু এখানে আমরা এটাকে উল্টাই দিয়েছি। ঠিক আছে, চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করে দেওয়ার ফলে আসতেছে হলো না, এটাকে আমরা ওই যে উপর থেকে নিচে নিয়ে আসছি। ঠিক আছে, উপর থেকে নিচে নিয়ে আসার ফলে এই যে পি উপরে আছে, পি এর মান হলো ওয়ান, পাওয়ার ওয়ান তাই না, এটাকে যখন আমরা নিচে নিয়ে আসবো তখন কি হয়ে যাবে, পাওয়ারটা মাইনাস ওয়ান হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তাহলে আর টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা, আর এখানে পি টু দি পাওয়ার গামা কিন্তু আছে, তো এই যে উপরের পিটাকে আমরা নিচে নিয়ে আসলাম, তাহলে কি হলো, মাইনাস ওয়ান হলো। আচ্ছা, তো এখন আমরা এটাকে কি করলাম, উল্টাই দিলাম। ঠিক আছে, আর টু দি পাওয়ার গামা এটা তো কনস্ট্যান্ট হিসেবে আছে, এই জন্য কনস্ট্যান্টের সাথে এটা চলে গেল, আর আর টু দি পাওয়ার গামা এই অংশটা। তো এখন আমরা এটাকে উল্টাই দিলাম, উল্টাই দিলে থাকতেছে কি, পি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার গামা। তো এখন এখানে দেখেন, আমরা যদি এই যে টিটা আছে, এই টিটাকেও যদি আমরা উপরে নিয়ে যাই, সেই ক্ষেত্রে কি হবে, এই টি এর যে টু দি পাওয়ার গামা আছে, সেই গামার যে ভ্যালুটা আছে, সেই গামার ভ্যালুটা কিন্তু এই যে এখানে ভাগ করে যদি দেই তাহলে এই ভ্যালুটা আসবে। ঠিক আছে, তো এখানে দেখেন কি আছে, গামা মাইনাস ওয়ান, আর এখানে কিন্তু ওয়ান মাইনাস গামা, অর্থাৎ এই যে টি টু দি পাওয়ার গামা, এটাকে আমরা উপরে নিয়ে গেলে তো মাইনাস হচ্ছে তাই না, কিন্তু আমরা এখানে লিখছি প্লাস। কিভাবে প্লাস লিখলাম, কারণ এই যে এটাকে আমরা এখানে মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিয়ে এটাকে প্লাস লিখেছি। এটা গেল 6 নম্বর ইকুয়েশন। তো এখান থেকে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমরা এই যে এই ইকুয়েশন তিনটা পেলাম, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এবং হলো টিপি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমরা এই অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এই তিনটা ইকুয়েশন কিন্তু পেলাম।